বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই চার্টার নিয়ে অনেক কথা হচ্ছে, গণভোট নিয়ে কথা হচ্ছে এবং একটা পক্ষ বলছে যে বিএনপি আসলে তার অঙ্গীকার থেকে অনেকখানি সরে গেছে। প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান বলছেন যে জুলাই চার্টারে যেটুকু তারা স্বাক্ষর করেছেন সেটুকু অক্ষরে অক্ষরে পালন করবেন। সো এক ধরনের সংশয় বা প্রশ্ন অনেকের মধ্যে তুলেছে যে কিছু কিছু অধ্যাদেশ 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলো বিএনপি সংসদে পাশ না করবার কারণে, বিশেষ করে গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় এবং বিচারপতি নিয়োগের ইস্যুগুলোতে, তো সব মিলিয়েই এই যে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। অ্যাডভোকেট সৈয়দ আসিফ পাপিয়া, আপনার বক্তব্য কী বিষয়? এখানে ব্যাপারটা হচ্ছে কি যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত বিষয়গুলি যে পাশ করে দিতে হবে সংসদে, এরকম কোনো বিধি নিষেধ নাই এবং এরকম কোনো আইনও নাই প্রথমত। আর দ্বিতীয়ত, আমি যখন সংসদ সদস্য হব না তখন আমার সংসদের যে এবং রাষ্ট্রের যে সংবিধান সেটার ওত তো আমার থাকে না, সেইটার আর্টিকেল আমার মানার কোনো ধারা উপধারা আমার মানার কোনো বিষয় থাকে না। কিন্তু আমি যখন সংসদ সদস্য হওয়ার পরে সংবিধানের বিষয়ে বস্তুর বাইরে আমার যাওয়ার কি কোনো সুযোগ আছে? আমার যাওয়ার সুযোগ নাই। এখন এই যে গণভোট নিয়ে যে ব্যাপারটা, গণভোটে দেখেন বাংলাদেশের একটা সুপ্রিম কোর্টে উনিও আইনজীবী, আমিও আইনজীবী, ওখানে যারা সংবিধান বিশেষজ্ঞ তারা তো বিএনপির যে স্ট্যান্ডটা, এটা কি সংবিধান সম্মত স্ট্যান্ডই কিন্তু বলছে। তাহলে সারা বাংলাদেশের সংবিধান বিশারদরা যদি বলেন যে গণভোটে এটা শপথ না নেওয়াটা সংবিধান সম্মত, তো তাহলে সেখানে ওই এনসিপি কি বললো আর জামাত ইসলাম কি বললো এইগুলো শুনে তো বিএনপির লাভ নাই। বিএনপি অদূর ভবিষ্যতে সংবিধান লঙ্ঘনের অপরাধে যাতে অপরাধী না হয়, সংশোধন না হওয়া পর্যন্ত সংবিধান, সেইটা আমরা কেয়ারফুল প্রথমত। আর দ্বিতীয়ত আপনার গুম, বাংলাদেশের গুমের সাথে দেখেন জড়িত কি জড়িত না, অলরেডি আপনার ডিজিডিএফআই এবং সামরিক বাহিনীর কিছু সদস্যকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে এবং দেশের বহির্ভূতভাবে আমার রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রে সালাউদ্দিন সাহেবকে ওখান থেকে আনা হয়েছে, উদ্ধার করা হয়েছে এবং উনি যে উদ্ধার হয়ে সেখানকার আদালত ফাইট করে তাকে আসতে হয়েছে। এটা গেল দুটো জিনিস। আর থার্ড হচ্ছে যে আইনটা করছে, এই আইনটা ইউনূস সরকার কাদেরকে নিয়ে করছে? এখন যদি, তথাপি, ইত্যাদি, এবং, কিংবা, দাড়ি, কমা, সেমিকোলন, অনেক কিছুতে কিন্তু মিনিংলেস হয়ে যায়, মিনিংফুল হয় না। তাহলে এইটা বিল আকারে যদি সংসদে উপস্থাপিত হয় এবং সার্বজনীন আলোচনার ভিত্তিতে এই গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচারকের নিয়োগ পদ্ধতি, এগুলো যদি সুন্দরভাবে হয় ত্রুটি বিচ্যুতি ছাড়া, তো তাহলে এখানে কি এই কথায় কথায় ওয়াকআউট পার্টি হয়ে গেছে? এখন জামাত ইসলাম, এনসিপি এখন পার্লামেন্টের ওয়াকআউট পার্টি। এই ওয়াকআউট করতে করতে এটাকে এমন তিতা করবে যে এইটাও গুরুত্বহীন হয়ে যাবে। মানে ওয়াকআউট না হলে মানুষ ভাববে আর ওয়াকআউট যায় না কেন, ওয়াকআউট করে না কেন, এরকম একটা পরিস্থিতির ভিতরে আসবে। এখন এই যে বারবার করে বলতেছে যে এতটা মানছে না, জুলাই সনদ হচ্ছে, স্বাক্ষর করছে, স্বাক্ষরের সাথে বেইমানি করতেছে, অমক করতেছে, তমক করতেছে, এই যে কথাগুলি বলতেছে, এই কথাগুলো জনগণকে বিভ্রান্ত করা। এবং ওরা দেখেন ঐক্যমত কমিশনের মিটিংয়ে বসে ওখানেও চা নাস্তা খাচ্ছে, শেরাটন হোটেলের খাবার খাচ্ছে, আবার ওখান থেকে বেরোয় সাংবাদিক সম্মেলনে হুমকি দিচ্ছে, আন্দোলনের কর্মসূচি দিয়েও এই পিআর পদ্ধতি এটার মাধ্যমে কয়েক দফা কিন্তু তারা দেখলেন যে বিগত সরকারের আমলে তারা কিছু আন্দোলনও করে ফেললো রাস্তাঘাটে। তো এরা কোথাও স্বস্তি থাকতে পারে না। এই স্বস্তিতে না থাকতে পারার এদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এরা অলওয়েজ দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির ঘাড়ে হাত দিয়ে ভর করে চলে। তো চলার কারণে এরা তো কিছু সুযোগ সুবিধা পায়। যেমন বিএনপি যখন ক্ষমতায় ছিল তো দুটো সুযোগ সুবিধা হিসেবে দুটো মন্ত্রী তো পেয়েছে, পতাকা তো পেয়েছে, তাই না? এখন এই যে এখন তো তারা কোনো ভাগের ভিতর নাই, মন্ত্রীত্ব নাই, পতাকাও নাই, ডেপুটি স্পিকার নাই, ওরা মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাবে, হাঁসফাঁস করছে ওরা। মানে বাংলাদেশে প্রথম একটা ইউনূস সরকারের
ইউনূস সরকার তাদের যে সিটগুলোকে বিজয়ী ঘোষণা করেছে, এটা তাদের সাথে কমিটমেন্ট চুক্তি পরিকল্পিতভাবে তাদেরকে এই সিটগুলোকে তাদেরকে দিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম তারা একটা বিরোধী দল কিন্তু হলো। এর আগে কিন্তু তাদের বিরোধী দল হিসেবে অস্তিত্ব ছিল না। ৮৬ নির্বাচনে কয়েকটা সিট পেয়েছে, আমাদের সাথে যখন আলাদা নির্বাচন করছে 2টো সিট পেয়েছে 2008-এ, 2টা এমপি ছিল। আর আমাদের সঙ্গে যখন জোটভুক্ত করছে ইলেকশনটা, তখন আমরা যে কয়টা ওদের ছাড় দিছি সেই কয়টার বাইরে কিন্তু না। তাহলে বিরোধী দল হিসেবে যারা জীবনে কোনোদিন আত্মপ্রকাশ করতে পারেনি, এখন ইউনূস সরকার তাদেরকে তো উনি বুঝতে পারছে লাস্টে যে আমি কোনোভাবেই কোনো ক্রাইটেরিয়াতেই এদেরকে তো ক্ষমতায় বসায় দিতে পারছি না, এদের যতই আমি করে তো নিজেটা কেলেঙ্কারির ভিতর পড়বো। তো কেলেঙ্কারির হাত থেকে বাঁচার জন্য ওই যে যদি কানে কানে বলো কথা যদি কেউ জেনে যাবে, এরকম করে কিছু কথাতেও ডক্টর ইউনূসের সাথে ওদের ছিলই। এখন সেই কথার বরখেলাপ। তো তোমাদের সাথে তোমাদের কথা ছিল, আমাদের সাথে তো কথা ছিল না, তাহলে বরখেলাপ। আর সংস্কার, জামাত ইসলাম এমন একটা সংগঠন যার জীবনে কোনো সংস্কার শব্দটাই নাই, সংস্কারের স নাই। এরা যখন প্রথম ভারতে এদের উৎপত্তি হলো, তখন তারা কি জামাত ইসলাম হিন্দ, তারপরে পাকিস্তানে জামাত ইসলাম পাকিস্তান, তারপরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে স্বাধীন বাংলাদেশে জামাত ইসলাম পাকিস্তান নামে এরা রাজনীতি করতে আসলো। এবং ওই যে মওদুদিবাদ, ওই মওদুদিবাদ ধরেই কিন্তু ওরা আছে। এবং ওরা মহিলাদের নমিনেশন দেয় না, ওরা মেয়েদেরকে সাথে নিয়ে রাজনীতি করে না, ওপেন ছেলে মেয়ে একসাথে একই মঞ্চে এরা বক্তৃতা দেয় না, এরা নারী বিবর্জিত, আলাদা আলাদা করে গুপ্তভাবে সুপ্তভাবে মানুষের কাছে যে কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা, এরা স্বর্গও দিতে গেল, এবার জান্নাতও দিতে গেল। যে নিজেরা স্বর্গবাসী আর জান্নাতবাসী না হাবিয়া দোজকবাসী হবে, এটা আল্লাহ ছাড়া তো আর কেউ বলতে পারে না। তো দেখেন ওদের ভিতরে সংস্কারের স নাই। আর আমরা তো সংস্কার সবসময় করছি। যেমন রাষ্ট্রপতি শাসিত সরকার, বিএনপির রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, তো সেইখানে এসে কিন্তু আমরা সংসদীয় পদ্ধতিতে আসলাম। পৃথিবীর ইতিহাসে সংসদীয় পদ্ধতিতে 2বার 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না, এরকম পৃথিবীর রাষ্ট্রের আছে কোনো সংসদীয় পদ্ধতির রাষ্ট্র পরিচালিত হচ্ছে এরকম কোনো রাষ্ট্রে কোনো বিধিবিধান আছে? আপনি খুঁজে দেখবেন যে নাই। তাহলে এখানে তো আমরা একমত হলাম, এখানে তাদের সাথে আমরা একমত হলাম। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দিছি, তার আগেই বোধহয় আপনাদের 31 দফার মধ্যেই এরকম একটা প্রস্তাবনা ছিল, প্রস্তাব থাকুক, প্রস্তাব আমরা রাখছি, তারপর তো একমত হয়েছি। আচ্ছা, তারপরে আপনি যেটা যে তারা হচ্ছে যে বিশৃঙ্খলাগুলো বাঁধাচ্ছে, এই বিশৃঙ্খলাগুলো জনমনে একটা বিভ্রান্তির জন্ম দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকাল একটা রিক্সা চালকও অনেক সচেতন, পিআর পদ্ধতি কি রিক্সা চালকও বোঝে। তারপরে দেখেন স্থানীয় নির্বাচন, এই যে আপনার প্রশাসক নিয়োগ, আপনি বলেন তো যে এই জামাতে ইসলামের সমস্ত সেট দিয়ে ইউনূস সরকার সাজাইছে প্রশাসন, তাহলে জামাতের সেট বিএনপি ক্ষমতায় আসার পর থাকবে, এইটা কি জামাতের আশা করা ঠিক? গুপ্ত সুপ্তভাবে যেগুলো আছে ওগুলো চিহ্নিত করে একবার স্টেট বাইর করে ফেলা দরকার। থ্যাংক ইউ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। সো আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপি কি তার অঙ্গীকার থেকে, জুলাই স্পিরিট থেকে বা জুলাই চার্টারের যেটুকু তারা নোট অফ ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করেছে অথবা জুলাই অধ্যাদেশ, সেগুলো থেকে সরে যাচ্ছে কিনা, বা গণভোটের মধ্য দিয়ে যে জনরায় প্রতিফলিত হয়েছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতার পর্যায়ে গেছে কিনা? ধন্যবাদ জিল্লু ভাই, এবং ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক পাপি আপাকে। আমরা যদি মোটা দাগে বলি যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে শাসক দল বিএনপি সরে গিয়েছে কিনা, এর উত্তরে আমাকে বলতে হবে যে পার্লামেন্টে যে ভাষায় তারা কথা বলেন সে ভাষার অধিকাংশই তারা বলেন যে জুলাই স্পিরিট তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, এটা তাদের মুখের ভাষা। কিন্তু আমরা যদি ফ্যাক্টের দিকে তাকাই, জুলাই গণঅভ্যুত্থানের ফোকাল জায়গাগুলো কী ছিল? ফোকাল জায়গা ছিল আইনের শাসন, ফোকাল জায়গা ছিল দুর্নীতির অবসান, ফোকাল জায়গা ছিল একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ যেখানে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগের যে ব্যালেন্স এবং তার যে সেপারেশন, এইটা অন্তত পক্ষে পশ্চিমা রাষ্ট্রগুলোর মতো না হলেও একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে তারা মেনটেন করার চেষ্টা করবেন। এবং এই অঙ্গীকারও কিন্তু পার্লামেন্টে গিয়ে তারা বলেছেন, এবং সংবিধানতন্ত্র বলে একটি কথা আছে যে যেই সংবিধান মেনেই পার্লামেন্ট হয়েছে, সংবিধানকে একটা স্ট্যান্ডার্ড ধরে তারা ধীরে ধীরে অগ্রসর হবেন এবং সংবিধানের যেই জায়গাগুলো বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকাররা নষ্ট করে ফেলেছে, গণতান্ত্রিক স্পিরিটের জায়গাগুলো, সেটা তারা মেরামত করবেন। যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশেষ করে
সংবিধানের 142 অনুচ্ছেদের কারণে গণভোটকে যেটা হয়ে গেল এটাকে সাংবিধানিকভাবে বা আইনত স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই, সে কারণে বিএনপির নেতারা পার্লামেন্টে বলেছিলেন যে গণভোটের মধ্য দিয়ে মানুষের যে রায় প্রতিফলিত হয়েছে সেটাকে তারা আমলে নেবেন এবং সেটাকে তারা পার্লামেন্টে তাদের নতুন আইন প্রণয়নের সময় তারা এটাকে রিফ্লেক্ট করাবেন। যদি আমরা সেই জায়গায় যাই তাহলে আমাদেরকে আবারও সংবিধানের কাছে ফিরে যেতে হবে। সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ খুব সুস্পষ্টভাবে লিখেছে যে আমাদের দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার ব্যাপারটা এটা এনশিওর করতে হবে। এটার জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রয়োজন নাই, এর জন্য আপনার জুলাই সনদেরও দরকার নাই, এটা আগে থেকেই আছে। ফলে এটা নতুন করে অর্থাৎ বাইসাইকেল বারবার আবিষ্কার করতে হয় না, এটা আগে থেকেই আছে। এখন আমরা যদি দেখি যে এইটার ক্ষেত্রে কি জুলাই বাধা দিয়েছে? জুলাই কি কখনো বলেছে যে নির্বাহী বিভাগ থেকে আপনি বিচার বিভাগকে পৃথক করবেন না? বরং এটাকে আরও এমফাসাইজ করেছে। তাই যদি হয়, আমরা যেটা দেখলাম যে আমাদের যে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় স্থাপন করা হলো, ঘটা করে উদ্বোধন করা হলো এবং জনবল নিয়োগ করা হলো এবং বলা হলো যে অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে যে অধ্যাদেশগুলো তারা জারি করেছে সেই অধ্যাদেশের মূল বিষয়গুলো সেটাকে আরও স্মার্ট ওয়েতে পার্লামেন্ট একটা নতুনভাবে আইন প্রণয়ন করবে। কিন্তু সেটি না করে যখন তারা আপনার এই গোটা প্রচেষ্টাটাকে রহিত করার কথা বলল, রহিত মানেই কিন্তু এটা আপনার ফাইলবন্দি হয়ে যাওয়া এবং এটা পিছনে পড়ে যাওয়া। তার ফলে কি হলো যে মানুষের মনে যে ইনসাফের যে দাবিটা উঠেছিল, মানুষের ভিতর থেকে যে ন্যায় বিচারের যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা ব্যাপকভাবে হতাশাগ্রস্ত হলো। কিভাবে? যেমন ধরেন বিচারক নিয়োগের যে বিধিমালা বা অধ্যাদেশ, সেটা আমরা এতকাল কি দেখেছি যে নির্বাহীর চিরকুটে রাষ্ট্রপতির পরামর্শ হতো এবং ওই চিরকুটেই কিন্তু আসলে বিচারপতিদের নিয়োগ হতো। ফলে আমরা বিচারপতির নামে এক ধরনের দলের সেবাদাস পেতাম এবং তারা কেউ কেউ বিগত আমলেও দেখেছি যে তারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলেও কিন্তু ঘোষণা দিয়েছেন। ফলে বিচারকদের যে দলীয় বা দলকানা মনোভাব, এটা আমরা কিন্তু দেখে এসেছি। ওই একই পথে কিন্তু বিএনপি হাঁটা শুরু করলো কার্যত এই ব্যাপারটাকে আমলে না নিয়ে। ফলে এই চিরকুট অর্থাৎ নির্বাহীর চিরকুট যেভাবে বিচার বিভাগের স্বাধীনতাকে কুটকুট করে কামড়ায়, এই কামড়ানো কিন্তু চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু বিচার বিভাগই নয়, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের যে রাষ্ট্রের যে অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে গোটা অ্যাটর্নি সার্ভিস এবং জেলা অধস্তন আদালতগুলোতে পিপি, এপিপি ইত্যাদি সব জায়গায় বিএনপি শাসক দল হিসেবে পুরনো ধারাই কিন্তু অব্যাহত রেখেছে। তাদের দল পছন্দ ব্যক্তিদেরকেই তারা কিন্তু আপনার সেখানে নিয়োগ বা পদায়ন করছে। ফলে যেটাকে নাকচ করে অভ্যুত্থান হয়েছিল, আমি যদি আইনের জায়গাটাতে থাকি, যেহেতু উনিও পেশাদার আইনজীবী, আমিও পেশাদার আইনজীবী, ফলে ওই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচারহীনতার এক ধরনের রাস্তার মধ্যে কিন্তু আমরা চলে গেলাম। তারপরে আমরা আসি জুলাই স্পিরিটের আরেকটি জায়গা ছিল বৈষম্যের অবসান। এখন বৈষম্যের জন্য আমি বলবো না যে আপনার জুলাই সনদ যদি বিবেচনায় নাও নেন পার্লামেন্টে, বৈষম্য দূর করার জন্য আমাদের বিদ্যমান সংবিধানের আর্টিকেল 14 নম্বর অনুচ্ছেদ কি বলেছে? কৃষক শ্রমিকের মুক্তি বলা আছে, কিন্তু এটা আলাদা করে আবিষ্কার করার দরকার নাই। আর্টিকেল 10 বলছে শোষণ মুক্তি, এগুলো সংবিধানে আছে। তো রাষ্ট্র অর্থাৎ বিএনপি যদি বলতো আমরা আর্টিকেল 10কে আমরা বাস্তবায়ন করব, অর্থাৎ শোষণ মুক্তি এস্টাবলিশ করব, তাহলে কি এটা বৈষম্যহীন সমাজের দিকে যাত্রা করে না? এবং এই যে বৈষম্য, এই যে শোষণ মুক্তিটা নানা রকম হয়, অর্থাৎ বড় লোকের দ্বারা খেটে খাওয়া মানুষের উপরে শোষণ, পুরুষের দ্বারা নারীর উপরে শোষণ, সংখ্যাগরিষ্ঠ যে বাঙালিদের দ্বারা পাহাড়িদের উপরে শোষণ। শোষণের কিন্তু নানা ধরনের মাত্রা আছে। ধর্মীয়ভাবে আপনার ধরেন যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপরে শোষণ, নানা রকমের শোষণের ধরন আছে। এই ধরনগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমাদের সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদ কথা বলেছে, আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ কথা বলেছে। আমি যদি অনুচ্ছেদ ধরে ধরে যাই, এরকম বহু জায়গায় পাবো। যেমন আর্টিকেল 39 আমাদের চিন্তা এবং বিবেকের স্বাধীনতার কথা। তাহলে এই যে বিবেকের স্বাধীনতা যদি থাকতো বা এটাকে যদি প্রিপেয়ার্ডনেসের জায়গা থাকতো, তাহলে কুষ্টিয়াতে যে একজন সুফি সাধককে যে আপনার পিটিয়ে ঘোষণা দিয়ে মেরে ফেলা হলো, হ্যাঁ, এবং সেটার জন্য এখনো পর্যন্ত আমি শুনিনি যে কার্যকর কোনো কিছু হয়েছে। এবং এটা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মিটিং করে রীতিমতো আপনার প্ল্যান করে একটা কমন ইন্টেনশন তৈরি করে কিন্তু
এইটা তারা এই মার্ডারটা করলো। এবং আপনি দেখেন যে আপনি যখন সংস্কারের কথা বলবেন তখন কিন্তু আইনেও সংস্কারের আলাপটা থাকতে হবে। আমরা দেখতে পেলাম যে অনেক আশার ফলে, অনেক রক্তের উপরে দাঁড়িয়ে যে আজকের এই পার্লামেন্ট, ত্রয়োদশ পার্লামেন্ট, এই পার্লামেন্টে কিন্তু আপনার ন্যায় বিচারের আলাপটা নাই। এখানে কি আছে, জুলাই গণভোট হালাল না হারাম, এই আলোচনাটাই কিন্তু আটকে গেছে সংসদ। এবং আমার মনে হয় জামাত যে ফাঁদটা পেতেছে, সাংবিধানিক ফাঁদ বলবো আমি এটাকে, জামাতের পাতা সাংবিধানিক ফাঁদে বিএনপি গোটাটাই ঢুকে গিয়েছে, যার ফলে সালাউদ্দিন সাহেব বারবার ব্যাখ্যা দিচ্ছেন, যার ফলে এই ব্যাখ্যার পর ব্যাখ্যা কিন্তু চলছে এবং জামাতের ফাঁদের থেকে তারা কিন্তু বেরোতে পারছেন না। ফলে পার্লামেন্টারি বুদ্ধিমত্তার জায়গায় এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েও আপনার বুদ্ধির জায়গায় কিন্তু বিএনপি হেরে গেল তাদের কাছে। এটা খুব সুখের কথা নয়। মানে এটা আমি ঠিক বুঝলাম না, মানে কোন দিক থেকে আপনি বলছেন? আমি বলছি এই কারণে যে আপনার গণভোটটা জায়েজ কি না জায়েজ অ্যাকর্ডিং টু জুলাই স্পিরিট বা কনস্টিটিউশন, এই আলাপটার মধ্যে তো পার্লামেন্ট আটকে গিয়েছে। বিএনপিকে তো বারবার ক্লারিফাই করতে এই হচ্ছে। ফাঁদটা তৈরি করেছে জামাত, আপনি বলছেন। এবং এই ফাঁদটা যে তারা তৈরি করেছে, এই ফাঁদের মধ্যে তারা বিএনপি অলরেডি আটকে আছে, ওই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এবং যার ফলে জনগণের যে অগ্রাধিকার, যেমন ধরেন যে আমাদের জ্বালানি সংকট, প্রধানত ডিজেল, সব ব্যাখ্যা মিস্টার সালাউদ্দিন আহমেদ দিচ্ছেন। জনপ্রিয় হলে উনি হচ্ছেন, অজনপ্রিয় হলে উনি যেহেতু হচ্ছেন। ঐক্যমত্য কমিশনকে বিএনপিকে লিড করেছেন, সংস্কার আলাপে উনি ছিলেন প্রধান ব্যক্তি, যার ফলে উনি ওই ধারাবাহিকতাই কিন্তু এখনো অক্ষুণ্ণ রেখেছেন এবং বোঝা যাচ্ছে যে সংস্কার কমিশন এখনো পার্লামেন্টে চলছে। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য বিএনপির আজকে দক্ষ পার্লামেন্টারিয়ান প্রয়োজন। আনফর্চুনেটলি বিএনপির অনেক পোর খাওয়া পার্লামেন্টারিয়ান হওয়ার মতো নেতা নমিনেশন পাননি, বা নারীদেরকে তো বিএনপি একদম কচুকাটা করেছে। নারী নেতৃত্ব পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের আরপিওতে আপনার যে সেকশন 90 যেভাবে পলিটিক্যাল পার্টির জন্য 33% বেঁধে দিয়েছিল, এটাও তো একটা স্পিরিট। অর্থাৎ আপনি আইন করে যখন নারীদের জন্য 33% বেঁধে দেন দলের জন্য, দলের নেতৃত্বের জন্য, তো দলের নেতৃত্বের প্রতিফলন তো পার্লামেন্টেও হবে, মানে ন্যায্যতা অনুযায়ী। তাহলে 33% রিফ্লেকশন কি এমপিদের মধ্যে আছে নারীদের বেলায়? নাই। বরং জামাত যেটা বলেছে যে নারীদেরকে ঘরে পাঠিয়ে দাও, বিএনপি ওই পথে কিন্তু অনুসরণ করছে। ফলে জোটসঙ্গী হিসেবে জামাতের অনেক আসর বিএনপির মধ্যে এখনো আছে এবং সেই আসর আমরা তাদের নীতির মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। জি, আমি ওনার কথাটি দিয়ে শুরু করতে চাইছি। প্রথমে উনি বলেছেন যে জুলাইয়ের স্পিরিটটা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে জুলাইয়ের স্পিরিটটা হচ্ছে, জুলাইয়ের স্পিরিট বলতে এনসিপি জামাত ইসলাম বুঝে বাংলাদেশ বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করতে হবে, এবং বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্টের তারা হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং তাদের ভূমিকা ছিল জামাত ইসলামের বিশেষ করে, এবং তার উত্তরসূরি মানে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নতুন প্রজন্ম হচ্ছে এই হচ্ছে এনসিপি, এটাকে তারা প্রমোট করছে। আচ্ছা, এখন এনসিপিও যা, শিবিরও তা, জামাত ইসলামও তা, ইনকলাব মঞ্চও তা, তৌহিদি জনতাও তা। এখন একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে জামাতের ফাঁদে আমরা পড়ছি না সুকৌশলে জামাতের ফাঁদগুলো আমরা অ্যাভয়েড করছি। যেমন নারীদের ব্যাপারটা ধরেন, নারীদেরকে কেউ কিন্তু জামাত ইসলাম মানেনি এই শর্তটি। ঐক্যমত্য কমিশনের নারীদের যে ব্যাপারটা তারা মানলই না। তারা যে মানলো না এটা পার্লামেন্টে কয়জন আলোচনা করছে, টক শোতে কয়জন বলছে যে জামাত এটা মানে নাই, যে সবাই মিলে এত % নারীর নমিনেশন দিব, 1%ও মানলো না। জামাতের কোনো কিছু নিয়ে কোনো সমালোচনা কিন্তু দেখেন নাই। আচ্ছা, তো সবার তো আর জামাতের কাছে এক্সপেকটেশনও নাই, না বিএনপি কেন না, বা অন্যান্য না কেন, ডেমোক্রেটিক পার্টিগুলোর কাছে যেটা আমি আছে। যদি 113টা সংশোধনী হচ্ছে আমি বিল 113টা যদি আমি অনুমোদন দিয়ে থাকি আর 4টা নিয়ে গন্ডগোল করছে, তো 113টার কথা তো একবারও বলছে না, 113টা যে অনুমোদিত হয়েছে এটার কথা বলছে না। আর আমি আপনাকে বলতেছি যে জুলাইয়ের স্পিরিটটাকে, ওরা যেহেতু স্বাধীনতা বিরোধী, আর স্বাধীনতা বিরোধীর প্রজন্ম হচ্ছে এনসিপি, এদের জুলাইয়ের স্পিরিটের এরা চেতনা বিক্রি করছে। এবং আওয়ামী লীগ ঠিক যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মানুষের যান জীবন রুচিবোধের উপরে উঠে গেছিল, উপরে উঠে যাওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। এখন আইনমন্ত্রীর, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটা দেখছি, আইনমন্ত্রী কোনটা পছন্দ করে কোনটা করে না সেই মাফিক কিন্তু বিচারকরা মামলা জমা নিত, জামিন নেগেটিভ করতো, জামিন দিত না, অথবা স্টে করে ফেলে রেখে দিত।
আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব কি পছন্দ করে? আপনি তো দলীয় সরকার 2 মাসের কথা বলছেন, আপনি 1.5 বছরের কথাটা চিন্তা করেন তো, যে কোন ওহি আসলো আইনমন্ত্রীর দ্বারা। ওই ওহির বাহিরে আমি বাংলাদেশের বিচার ব্যবস্থার কোনো বিচারককে কোনো নিরপেক্ষ ভূমিকায় যেতে দেখিনি। দুজনকে আমি যেতে দেখছি, সেই দুজনকে পানিশমেন্টও দেওয়া হয়েছে, জবাবদিহিতার সম্মুখীন করা হয়েছে যে কেন জামিন দিচ্ছে। এফআইআর নাম নাই, সোনারেস দেখাইছে একটা মানুষকে ধরে। তো তাহলে সোনারেস দেখালে তার বিরুদ্ধে যদি এফআইআর নাম না থাকে, কোনো অভিযোগ না থাকে, একটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য গোদাগাড়ির তানোর থানার গোদাগাড়ির তানোরে, তাহলে আপনি সেখানে সরকারি কর্মকর্তা যারা আইন কর্মকর্তা তাদেরকে বাছাই করতে দিছে যে তোমরা খুব ভালো করে বাছাই করে দেখো এখানে এফআইআর নাম আছে কিনা, কোনো এলিগেশন আছে কিনা। বাছাই করে যখন 900 মামলা ফিক্সড করে দেখে যে 900-র ভিতরে কারোর অভিযোগ নাই, সেই মামলা জামিন দেওয়ার কারণে শুধু কোর্ট যে ভাঙছে তা তো না, এবং এইটা নিয়ে তাদেরকে পত্রপত্রিকার শিরোনাম পর্যন্ত হয়েছে। আগাম জামিন মেধাবী বিচারককে কি পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া লাগে নাকি? মেরিট দেখেতে বুঝে মার্ডার কেসে জামিন দেয় নাই, ধর্ষণে জামিন দেয় নাই, এই সমস্ত ছোটোখাটো পলিটিক্যাল মামলা জামিন দিছে। তাতে বেঁধে দেওয়া হয়েছে যে 50টার বেশি মামলা যাতে না শোনা হয়, মামলার জামিন না দেওয়ার ক্ষেত্রে অনুরোধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। আমরা ক্রিমিনাল প্র্যাকটিস করি, কোর্টে যে 1.5 বছর থেকে কি জুলুম আর কি কষ্ট, এবং পেশা তো আমাদের লাটে ঠেকে গেছে এই পর্যায়ে। তারপরে একটা জিনিস দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মেধাবী 2জন বিচারপতি, এটা আপনাকে বলতেই হবে, হাসান আরিফ সাহেব এবং বিচারপতি নামা হায়দারের কথা, তাদের মেরিটোরিয়াস এবং তাদের জাজমেন্ট, তাদের হচ্ছে এডুকেশন, তাদের যে ক্লাস নিত জুডিশিয়ারিতে এবং কোর্ট কাচারি চালানোর যে হচ্ছে একটা চমৎকার পদ্ধতি, এগুলো আমরা আইনজীবী হিসেবে শিক্ষা নেওয়ার মতোই কিন্তু বিষয়। তাহলে আপনি যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই করবেন, তাহলে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার তো পলিটিক্যাল সরকার না, তাহলে ওনাদেরকে বাধ্যতামূলক ছুটিতে কি জন্য পাঠানো হলো, এটা আমাকে বোঝাতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিষয় নিয়ে আপনারা সমালোচনা করবেন না। কেন করবেন না? এনসিপি আর জামাতের সমর্থক। কেন করবেন না? 3 দিন অপেক্ষা করছে একটা দণ্ডপ্রাপ্ত ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যক্তির জন্য, যে উনি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাউকে করা যাবে না। আর উনি এসে করলেন কি, বক্তৃতা দিলেন, আমার নিয়োগকর্তা অমক, দল সৃষ্টি করার আগেই বললেন যে বাংলাদেশে নতুন দল আসছে, সৃষ্টি হওয়ার পর ভোটের আগেই উনি বলে দিলেন যে এমপি মন্ত্রী যুবক তরুণরাই কিন্তু হবে। এই যে ভবিষ্যৎবাণী, এই যে কথাবার্তাগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, এইটা দেশের মানুষ কি প্রত্যাশা করে, জনগণ কি প্রত্যাশা করে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গুম, মানবাধিকার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন এটা হবেই, আর এটা হবেই, এবং বিল আকারেই সংসদে আসবে, এবং এটা দীর্ঘ আলোচনার ভিত্তিতেই কিন্তু এটা হচ্ছে পাশ হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা রাখি। রহিত করার পরে না, নতুন করে আইন, নতুন করে বিল উপস্থাপনের করে বাধা আছে কি? ওইটা যদি ত্রুটিপূর্ণ হয়, আপনি একটা জিনিস দেখেন, সামরিক বাহিনী থেকে পার্শ্ববর্তী ওনাদের যুক্তি হচ্ছে যে অত সময় নেই, যেহেতু এটা নির্ধারিত সময়ের মধ্যে এগুলো পাস করতে হবে, কিন্তু এই জায়গাগুলো তো ওনারা, আমি যেটুকু যুক্তি শুনেছি যে এগুলোতে আরো সংশোধনের ব্যাপার আছে। এটা পরিপূর্ণ বিল আকারে পার্লামেন্টে আনা হবে, নিয়ে এসে সেখানে তারা পাস হবে। আজকে গুমের শিকার তো আমরা সবচেয়ে বেশি। জামাত ইসলাম তো মীর কাশেম আলীর ছেলেকে ফেরত পাইছে, গোলাম আজমের ছেলেকে ফেরত পাইছে, আমাদের যারা গুম হয়েছে আমরা কেউ ফেরত পাইনি। তো তারা কিভাবে ছিল তারা জানে, আর যারা রাখছে তারা জানে। ফেরত কেন আসতো তারা জানে। ফাঁসির কাষ্ঠ থেকে তারা হচ্ছে মুক্তি পেয়েছে। আজহার সাহেবের মামলা রিভিউ করে কয়দিনের শুনানি হয়েছে বলেন আপনি? অন্তর্বর্তীকালীন সরকারের আপনাকে ত্রুটি ধরতে হবে। আপনি পলিটিক্যাল গভর্নমেন্টের শুধু ত্রুটি ধরলে তো আপনার চলবে না। আর আমি একটা মামলা যে 2008 সালে ডাক্তারদেরকে বাধ্যতামূলকভাবে অপারেশন করছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 14টা ডিপার্টমেন্টের পিজি হাসপাতালের, সেগুলো আজ পর্যন্ত রিভিউ আমি শুনানি করতে পারছি না। তো তাহলে ফাঁসির মামলার আসামি ছাড়া পেয়ে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল, আর আপনি একজন প্রেস্টিজিয়াস এবং প্রফেশনালি সে একটা সিনিয়র ডক্টর, তার রিভিউটা আপনি শুনানি করতে পারছেন না। সে শুধু ভিন্ন মত হওয়ার কারণে তাকে পিজি হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে যতগুলো তাদের সরকারের আমলে করছে, আওয়ামী লীগ সরকারের আমলে, সবগুলাতে তার চাকরিটাকে, খাওয়াটাকেই বৈধ করে দিছে। এখন রিভিউ করা ছাড়া তো আমার পথ নাই, সেখানে আমি রেজাল্ট পাচ্ছি না। এখন হয় কি, শুধুমাত্র পলিটিক্যাল গভর্নমেন্টের 2 মাসে এত যদি ইন্টেনশন থাকে, এত চাহিদা থাকে। দৌলতপুরে যে ঘটনাটা আপনি বলেন, মাজার সংস্কৃতি যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেটাতে বিশ্বাসী হবে। এখন দৌলতপুরে ফিলিপনগরে যে ঘটনাটা ঘটছে, আলটিমেটলি ক্লু তো বের হয়েছে, কারণ এদের বিভিন্ন চাঁদা পাদা, এগুলো চাঁদার ব্যাপার আছে। যেমন আমাদের হাইকোর্ট মাজার, গোলাপ শাহর মাজার, এখানে
চাঁদার ব্যাপার থাকে, তাদের ভিতরে বিভিন্ন ভিন্নমত থাকে, ওইটা নিয়ে তাদের হিসাব নিকাশ এইসব দিয়ে নিজেরা একটা প্যাচালের ভিতরে পড়ে যায়। এখন পুলিশ যদি আইডেন্টিফাই করে যে এর ভিতরে এই বিষয়গুলি আছে, এগুলো দলীয় মার্ডার, সরকারের ইন্ধন, এগুলো তো হচ্ছে না এখন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে যতগুলো মব হয়েছে সবই তো সরকারের ইন্ধনে হয়েছে, সরকারের নাকের ডগা দিয়ে হয়েছে, এবং সরকার সেটাকে মানে এটাকে একটা অনুভূতি, মানুষের স্বাভাবিক অনুভূতি বলে চালানোর চেষ্টা করছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে 2 দিনে বাংলাদেশকে আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে উন্নতি করতে পারবো না। অর্থনীতিবিদ হওয়ার পর নোবেল বিজয়ী ইউনূস অর্থনীতির যে অবস্থা করে গেছে, তো এই অবস্থা সামাল দিতে গেলে গোটা বাংলাদেশের মানুষকে অর্থনীতির প্রকৃত চিত্রটাকে তুলে ধরতে হবে, তারপরে প্রাপ্য প্রত্যাশা চাহিদা এটা বুঝার মিল থাকতে হবে আমার সম্পদের সাথে। অ্যাডভোকেট চৌধুরী, দেখুন, আসলে অন্তর্বর্তী সরকারকে কেউ সমালোচনার বাইরে রাখে নাই। অন্তর্বর্তী সরকারের আমল থেকেই তার সম্পর্কে সমালোচনা শুরু হয়েছে, এবং উপদেষ্টাদের বিরুদ্ধে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করার যে সরাসরি প্রতিবাদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই হয়েছে। আপনি সেখানে ছিলেন, আমিও সেখানে ছিলাম, এবং আমরা কিন্তু তৎকালীন আইন উপদেষ্টার এই হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা একটা বিষয় তো, এবং তাদের আমি একটা কথা তখনও বলেছি, এখনো বলি, যে জুলাই যোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা কোনোটাই কিন্তু দুর্নীতি থেকে দায় মুক্তি দেয় না। আপনি মুক্তিযোদ্ধাও হতে পারেন, জুলাই যোদ্ধাও হতে পারেন, কিন্তু কোনোটাই আপনাকে বা আমাকে দুর্নীতি থেকে দায় মুক্তি দেয় না। ফলে উপদেষ্টারা যদি সে সময় দুর্নীতি করে থাকেন, পলিটিক্যাল গভর্নমেন্টের ডিউটি হলো সেটা ইনকোয়ারি করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, সেটা ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আজকে আলাপটা কোথায়? আলাপটা হলো, কেউ বলছে না যে বিএনপি 2 মাসে দেশকে রাতারাতি বদলে দেবে এবং রাতারাতি ব্যস্ত বানিয়ে ফেলবে, এটা কেউ বলছে না। কিন্তু কিছু কিছু পদক্ষেপ তো নেওয়া যায়, কিছু কিছু স্টেটমেন্ট তো পার্লামেন্টে দেওয়া যায়, জাতির সামনে কিছু রোডম্যাপ দেওয়া যায়। যেমন ধরেন আপনার বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে একটা রোডম্যাপ তো দেওয়া যেত মোটা দাগে 1 পেজে, যেমন আমরা টক শোতে বসে আমরা একটা রোডম্যাপ দিই, আমরা কিন্তু থিসিস লেগি না এখানে বসে, কিন্তু থিসিস না বললেও আমরা কিন্তু একটা রোডম্যাপ দিই যে এইটা মোটা দাগে করা যেতে পারে। আমাদের এখানে আপনার এই যে দলীয় পদায়ন নিয়োগ ইত্যাদির ক্ষেত্রে তো ইন্টারিমের যে আপনি ঢালাভাবে ইন্টারিমের সমস্ত রিফর্ম প্রপোজাল কিন্তু ছুঁড়ে ফেলে দিতে পারেন না, কারণ সেখানেও কিন্তু অনেক একাডেমিক বিষয়বস্তু ছিল, বিশেষ করে আমাদের বিচারক নিয়োগের বেলায়, কারণ বিচারটা তো প্রধান একটা জায়গা। বলা হয়েছিল সততা, মেধা এবং কর্মে যিনি জ্যেষ্ঠ, অর্থাৎ সততায়ও জ্যেষ্ঠ, মেধায়ও জ্যেষ্ঠ এবং কর্মেও জ্যেষ্ঠ, এই মাপকাঠির লোকেরাই হবেন বিচারপতি, এবং একই রকমভাবে এই মাপকাঠির লোকেরাই হবেন আপনার অ্যাটর্নি সার্ভিসের লোক, কারণ অ্যাটর্নি সার্ভিস থেকেও তো বিচারক নিযুক্ত হন, তাদের এলিভেশন হয়। সেই জায়গার এক্সাম্পলগুলো সেট করা লাগতো। এই এক্সাম্পল সেট না হওয়ার ফলে হয় কি, মানুষের মনে প্রশ্ন তৈরি হয়, যে প্রশ্নটা মানুষ এখন বলা শুরু করেছে যে জুলাই হয়ে কি লাভ হলো, ওই তো মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল যেটা বলছে। তাহলে এই যে এই জায়গাটা ভাঙার জন্য কিছু এক্সাম্পল সেট করার প্রয়োজন ছিল। আমি যদি জামাত এনসিপির কথাও বলি, তাদের সম্পর্কে মানুষের মোহভঙ্গ ঘটেছে, মোহমুক্তি ঘটেছে। কীরকম? এনসিপি যে তরুণদের দল, তারা বলেছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, জুলাই আন্দোলনের একটা বড় জায়গা। অন্তর্ভুক্তি কার সাথে কার হবে? চোরের সাথে ডাকাত বা তার ভালো মানুষের অন্তর্ভুক্তির আলাপ তো অন্তর্ভুক্তির সমাজ নয়। অন্তর্ভুক্তির সমাজ হলো সকল রাজনৈতিক চিন্তা, গণতান্ত্রিক চিন্তা, দার্শনিক চিন্তা, সুফি, বাউল, নারী, পুরুষ, পাহাড়, সমতল, সকলের একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ হবে। এই জায়গা থেকে বেরিয়ে এনসিপি যখন জামাতের মতো একটা বাতিল করে দেওয়া, অর্থাৎ এক্সক্লুসিভ চিন্তার যে জায়গা, আর যারা নারীদেরকে ঘরে পাঠিয়ে দিতে চায়, যারা ভিন্ন ধর্মের লোকদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে, জিজিয়া করে আলাপ যারা করে, সেই ধরনের পশ্চাৎপদ ধ্যান ধারণার রাজনৈতিক মতাদর্শ, যারা এই দেশটাকে মানে নাই, যারা পার্লামেন্টে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর পর্যন্ত যে ভদ্রতা, রুচিবোধ নাই, সেটা নাই, এবং যারা ৭১-এর কৃতকর্মের জন্য তওবা করে নাই, সেই জায়গাটা কিন্তু শাসক দল বিএনপি কিন্তু পার্লামেন্টে সেদিন একটা নিন্দা প্রস্তাব নিতে পারতো মেজরিটি, যে আমরা যেটা দেখলাম, আমরা এই পার্লামেন্টে আমরা ৭১-কে ধারণ করি, আমরা এই পার্লামেন্টে যে বা যারা আজকে জাতীয় সঙ্গীতকে ইনসাল্ট করেছে, আমরা তাদের জন্য আমরা মেজরিটিরা আমরা একটা নিন্দা প্রস্তাব গ্রহণ করলাম।
সেই নিন্দা প্রস্তাব কিন্তু বিএনপি নেওয়ার মেরুদণ্ড দেখাতে পারে নাই, তাদের সেই মেরুদণ্ডের জোরটা আমরা দেখিনি। ফলে আপনি তো এই যে এটার জন্য কিন্তু আলাদিনের চেরাগ লাগে না একটা নিন্দা প্রস্তাব নেওয়ার জন্য। তা মানুষ কি দেখছে? মানুষ দেখছে এটা হলো একটা মতবাদিক অবস্থান, এবং মতবাদিক অবস্থানে যারা ইনফ্লুয়েন্সার তারা কিন্তু ছোট হলেও বড়দেরকে গ্রাস করে ফেলে। যেভাবে আপনার মিডল ইস্টে আরব স্প্রিং হয়েছে, রেজাল্ট কিছুই দিতে পারেনি। বলে আমাদের দেশে যে জুলাই স্প্রিং যেটা হয়েছে সেখানে একটা মতবাদিক ইনফ্লুয়েন্সাররা ছিল। এই ইনফ্লুয়েন্সাররা, আমি যেটা শুরুতেই বলেছি, যে বিএনপির চিন্তা জগৎকে, তাদের মানুষকে তারা কিন্তু গ্রাস করে ফেলেছে, যে কারণে পার্লামেন্ট থেকে কিন্তু কোনো সৃজনশীল কথাবার্তা আসছে না। আপনি প্রোটোকল কমিয়ে দিলেন, ভেরি গুড, আমরা সাধুবাদ জানাই, কিন্তু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে কাজ, ওই হাসিনার মতো ভিজিএফ কার্ডের রাজনীতি তো এখন করলে হবে না। আপনি ভিন্ন নামে ভিজিএফ কার্ড দেবেন বা আরেকটু মডিফাই করবেন, মানুষ তার চেয়ে একটা ফান্ডামেন্টাল চায়। মানুষ চেয়েছিল একটা রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন, যেটাই ছিল যে কোনো অভ্যুত্থানের মূল কথা। আমরা দেখলাম যে সেই জায়গাটায় পার্লামেন্ট যেতে পারলো না। সেটাই হলো তরুণদের হতাশা। যে তরুণরা আপনার জুলাই এসেছিল তারা সকলেই এনসিপি নয়, যে তরুণরা জুলাই এসেছিল তারা সকলেই কিন্তু আপনার জামাত নয়, তারা ছিল চেঞ্জ মেকারস। এই চেঞ্জ মেকারসদের ধারণ করতে পারলো না বিএনপি। আপনি যখন সবার আগে বাংলাদেশ বলবেন, দিস ইজ নট লাইক ডোনাল্ড ট্রাম্প দ্যাট আমেরিকা ফার্স্ট। সো সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, দুটোই আসলে দুটোতেই জোর দেওয়া দরকার, যেহেতু ইনক্লুসিভিটির প্রশ্ন হচ্ছে। আপনি অর্থনীতির কথা বলছিলেন, সেটা শুনতে শুনতে আমার মনে হলো যে দেশের এই 2 মাসে অর্থনীতির হাল চাল কী দাঁড়াচ্ছে বা ডিরেকশনটা আসলে কি, যেটা উনি বলছেন। জ্বালানির সংকট আছে, বৈশ্বিক পরিস্থিতি তার জন্য দায়ী, বিদ্যুতের সংকট, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ডিনায়াল দেখি। এবং বিদ্যুতের সংকট, এখন তাপমাত্রা বাড়বে, আমি জানি না, বিশেষজ্ঞরা বলছেন যে সংকট আসলে তীব্র থেকে তীব্রতর হবে, কিন্তু সরকার যেখানে বলছে এই সংকট নেই, ওই সংকট নেই, প্যানিক তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা রাস্তায় বেরোলে দেখি যে কী পরিমাণ তেলের জন্য লাইন থাকে, এবং সেই লাইন আসলে পুরো শহরের যানজট, এমনিতেই এই যানজটে অতিষ্ঠ নগরবাসী, সেই যানজটকে আরও কীভাবে তীব্র করে তুলছে। আমি সেটা বলতেছি, বলার আগে ভাইয়ের 2-1টা কথা বলি, যে রোড ম্যাপ কেন দিল না। দেখেন, বিএনপির কৌশলে জামাত পড়ছে না জামাতের কৌশলে বিএনপি মার খাবে, এটা আর 2-4 মাস না গেলে বোঝা যাবে না পাবলিকলি। কেন বোঝা যাবে না? যে এই যে বিএনপি জুলাই সনদ মানে না করে একবারই মানে জিকির করতে 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 কর্মসূচি দিয়ে মিছিল টিছিল হয়ে গেছে। কিন্তু তারপর তারা এই জুলাই সনদ মানে না বলে তারা সরকার পতনের আলটিমেটামও দিছে, এবং আমাদেরকে দেশান্তর করে দিবে এই আলটিমেটাম আমাদের দিয়ে দিছে। মানে শুরুতেই ওরা এক্সট্রিম, তাহলে এরা একটা ব্যাড ইন্টেনশন নিয়ে ইউনুস গভর্নমেন্টকে নিয়ন্ত্রিত করছে, এবং ইউনুস গভর্নমেন্টের কাছ থেকে ব্যাড কিছু জিনিসপত্র তারা নিছে, এবং ইউনুস গভর্নমেন্টের কাছ থেকেও তারা নিছে, লেনদেনটা হয়েছে। এখন এখানে আসেন যে রোড ম্যাপ, আমি এই যে 3-4টা জিনিস নিয়ে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুণ, খুন, অপহরণ, এটা যেটা 2টা ব্যাপার, 3টা হচ্ছে দুর্নীতি দমন। এই 3টা যদি বিল আকারে এসে উপস্থাপিত হয়ে সবার আলোচনার ভিত্তিতে পাশ হয়ে যায়, তাহলে আজকে যারা জুলাই সনদ মানে না, নাগরিক দাবি, এই 3টা নাগরিক দাবি কেন, আপনার আমারই তো দাবি। বেগম খালেদা জিয়াকে বিচার পেয়ে জেলখানায় ছিল, বেগম খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়েছে, এটা কি যথার্থ বিচার ছিল? জামাত ইসলাম নিঃসন্দেহে যুদ্ধ অপরাধী, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু যুদ্ধ অপরাধীর বিচারের যে স্বচ্ছতা, এখানে খামতি ছিল। এই খামতিটা নিয়ে তো আমরা, আইনজীবীরা বলেন, সমাজের বিবেকবান মানুষরা কথা, আমরা বিচার চাই না জামাত ইসলামের, মানে মুক্তিযোদ্ধা বিরোধীদের বিচার চাই না তা না, আমরা অবশ্যই বিচার চাই, বিচারটা হতে হবে স্বচ্ছতার ভিত্তিতে। অস্বচ্ছ হওয়ার কারণেই কিন্তু বিতর্কের সৃষ্টিটা হলো, এবং বিতর্কের সৃষ্টি হয়ে আজকে আপনার তারা মুক্তিযোদ্ধা 2 দিন পর হয়তো বলেও ফেলবে যে আমরা মুক্তিযোদ্ধা, আমরা ঘোষণা দিছিলাম, কিন্তু ঘোষণাটা ওই ইয়ের কারণে যে পৌঁছায়নি, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির উদ্ভাবন শক্তির অভাবের কারণে যে পৌঁছায়নি। 2 দিন পর এটা বলতে কিন্তু ওদের সময় লাগবে না। তারপরে আপনি দেখেন, আপনার সাথে আমি এখানে একমত যে নিন্দা প্রস্তাবটা, যে জাতীয় সঙ্গীত অবমাননা করলো, নিন্দা প্রস্তাব আসলো না। আর একটা জিনিস আপনার ইয়ের ভিতর ঢুকাই দিতে পারতো, একটা তদন্ত কমিটি করে, যে যারা ফাঁসির আসামি ছিল, আরেকটা প্রশ্ন, হ্যাঁ, এই যে শোক প্রস্তাবে যাদের নাম নিয়ে আসা হলো, প্রস্তাবে যারা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং ফাঁসিতে ঝুলে যাদেরকে মারা গেল, তাদেরটা নিন্দা প্রস্তাবে নামটা আসবে কিনা, এটা একটা যাচাই বাছাই কমিটিতে দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু
এবং যাচাই বাছাই কমিটিতে দিলে আপনি অস্বচ্ছ প্রক্রিয়া বিচার করেন আর স্বচ্ছ প্রক্রিয়াতেই করেন, বেসিক্যালি তো দণ্ডপ্রাপ্ত। এইটার থেকে তো আপনি নাম মুছাতে পারবেন না। আর মৃত ব্যক্তিকে তুলে নিয়ে এসে নতুন করে স্বচ্ছ ধারায় আপনি বিচার করতে পারবেন না। তাহলে এইখানে যাচাই বাছাই কমিটিতে যদি পাঠায় দিত জিনিসটা, সেইখানে উভয় পক্ষেরই কমিটিতে একটা দিত বেসরকারি বিল টিল যে কোনো জায়গায় দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে জিনিসটা কিন্তু করা উচিত ছিল। এখানে আপনার যেমন কষ্ট আছে, আমারও কষ্ট আছে, কারণ আমি মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অবমাননা করতে দিতে চাই না। এবং বাংলাদেশে মুক্তিযোদ্ধার প্রজন্মকে এত বেশি এখন স্ট্রং হতে হবে যে নিজেদের ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে বাংলাদেশ তৈরির যে ইতিহাস, এটা আমাদের রক্ষা করার শপথ গ্রহণ করতে হবে। কারণ এদের হাতে বাংলাদেশ কোনোদিনই নিরাপদ ছিল না, কোনোদিনই নিরাপদ হবে না, এটা হচ্ছে বাস্তবতা। তারপরে এইখানে ধরেন এই যে তারা স্লোগান দিল, প্লাকার, এটা কিন্তু সংসদীয় পদ্ধতির মানে সংসদ চলাকালীন সময়ে পদ্ধতি বিরোধী একটা ব্যাপার। এবং এইখানে দেখেন পুলিশ কোনো নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে কোনো জবাবদিহি করা হলো না, শোকজ করা হলো না, যে এগুলো নিয়ে তোমরা ঢুকলা কেন, এটা ঢুকা তো বৈধতাই নাই, সেখানেও কিন্তু হলো না। আর তরুণরা হতাশ, তরুণদের নিয়ে আমার কিছু দ্বিমত আছে ভাই, আপত্তি না থাকলেও। যেমন এই জুলাই আগস্টের পরে যে প্রথম যে বার কাউন্সিলটা হলো, অ্যাটর্নি জেনারেল সাহেব তৎকালীন সময় যিনি ছিলেন, বর্তমানে উনি আইনমন্ত্রী, ওনার একটা বক্তৃতা আমি ইউটিউবে শুনতেছিলাম যে প্রিপারেশন হয়নি এই তরুণদের, এই কারণে তরুণরা যারা যারা গেছে সবাইকে রিটেনে এবং এমসিকিউরে পাশ করে দিছে। তাহলে কোটা না মেধা, মেধা না কোটা, তাহলে এই তরুণদের কি ওখানে কোটা নিতে যাওয়া উচিত ছিল? উচিত কিন্তু ছিল না। তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন যে তারা কথায় কথায় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, অথচ বাংলাদেশের স্বার্থ বিনষ্ট কর্মকাণ্ড করছে। এবং এহসানুল হক মিলন যখন বলছে যে নকল করা হবে না এবং পরীক্ষা এই টাইমে হবে, এইটা নিয়েও ছাত্ররা বলছে পদত্যাগ চাই, এই তরুণরাই পদত্যাগ চাই, আমাদের প্রিপারেশন হয়নি। এটা মাইনর একটা অংশ, যুগের পর যুগ তোমাদের প্রিপারেশন হবে না, শিক্ষাটা ভাইটাল অংশ কি মানে মূল্য মেজর মাইনরের চেয়ে তো বড় কথা হচ্ছে ডমিনেটিং ফোর্স কারা, শিক্ষা জাতির মেরুদণ্ড। সেটাই বলছি যে কারা ডমিনেট করছে। বাংলাদেশের আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে শিক্ষাকে একটা ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। না, আপনি অভ্যুত্থানের পরে তারা কি অটো পাস নিল না? অটো, সেটা ধারাবাহিকভাবে আসতেছে, তারা অটো পাস নিচ্ছে, পরীক্ষা হলে নকল বন্দি করা যাবে না, নকল বন্ধ করা যাবে না, তারপরে সিসিটিভি ক্যামেরা রাখা যাবে না। এই তরুণদেরকে এদের কি প্রত্যাশা? নকল করে পাস। এদের কি প্রত্যাশা? অটো পাস। এদের কি প্রত্যাশা? আপনি হচ্ছে এমসিকিউরে আর হচ্ছে রিটেন পরীক্ষা বার কাউন্সিলে ফেল করার পরও আপনার সনদ দিতে হবে আইনজীবী হিসেবে। এদের কোন তরুণের কথা আপনি বলছেন? আমি যে তরুণের নমুনা দেখলাম যে প্রধান বিচারপতি কে হবে কে হবে না, মিছিল নিয়ে তারা চলে গেল, অথচ তারা অটো পাস নেয়। তারা 12 মাসের নাম বলতে পারে না। ডাকসুর একটা প্রতিনিধি বাংলার যে 12 মাস, এই 12 মাসের নাম বলতে পারে না। চোখের যে চশমা আর তাদের যে বেশভূষা এবং তাদের যে স্ট্রাকচার, এই তরুণদের এই তথাকথিত তরুণ, আর কোন তরুণের কথা আপনি বলছেন যে হতাশাগ্রস্ত? এইটা আমার বুঝতে, আমি খুব বুঝার চেষ্টা করি ভাই, কিন্তু আমার বুঝতে খুবই কষ্ট হয়। আজকে যখন হাসনাত আবদুল্লাহ ওই চলে যাচ্ছে আওয়ামী লীগের দোসর মঞ্জু সাহেবের বাড়িতে যে মেয়র নির্বাচনে আমরা আপনাকে প্রার্থী করব, এই বলে দৌড় দিচ্ছে, এই তরুণগুলোকে চিনতে আমার ভীষণ কষ্ট হয় যে কোন তরুণ। আজকে আবু সাইদ মুগ্ধের রক্ত এই তরুণরাই তো বৃথা করে দিল। এই তরুণরাই তো তার রক্তের দাগ মুছে ফেলে দিচ্ছে জামাত ইসলামের বি টিম হিসেবে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। এইখানে একজন মুক্তিযোদ্ধার প্রজন্ম হিসেবে আমার হৃদয়ের যে রক্তক্ষরণ হয়, এটা আমি কেটে আপনাকে দেখাতে পারবো না, বুঝাতে পারবো কিভাবে, আপনি বুঝবেন কিনা আমি জানি না। এইটা হচ্ছে একটা ব্যাপার। এখন বিল বাংলাদেশে এই যে আপনি বললেন যে মহোৎসব, দেখেন তারেক রহমান সাহেব ওনার মন্ত্রী এমপিদেরকে কঠোর ভাষায় কিন্তু বলে দিছে যে দুর্নীতির যে নিবে তাকে আমি ধাক্কা মেরে বের করবো। তাহলে দুর্নীতি দমন কমিশন উনি করবেন না, এটা ভাবার কোনো কারণ নাই, এটা ভাবার কোনো কারণ নাই, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ দুর্নীতির মাধ্যমে অর্থ যে দেশে আমাকে স্থায়ী করতে পারে না, আওয়ামী লীগ তার একটা জ্বলন্ত প্রমাণ। টাকা যে আমাকে সম্মানিত করতে পারে না, অবৈধ ইনকামের টাকা, সেইটা আওয়ামী লীগ একটা জ্বলন্ত প্রমাণ। এবং মানুষের সম্পদ আত্মসাৎ করে টাকা খেয়ে বিত্ত বৈভরের 152টা বাড়ি বিদেশের মাটিতে করার পরও আমার ঘুমানোর জায়গা নাই, থাকার জায়গা নাই,
এইরকম অবস্থা। ওই পলকের স্ত্রী ওকে দেখে বলছে যে আমি শরণার্থী শিবিরে আছি, আমি লন্ডনে, আমি 3 বেলা খেতে পাই না, বাচ্চা চিকিৎসা করার পয়সা নাই। তো এগুলা আমাদের বিবেককে নাড়া দেয়। এবং আমরা বিএনপি যারা করি, আমরা মানসিকভাবে ধারণ করি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, বিচারের ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে। আপনি একটা জিনিস বলেন তো, যে বিবি মহিলাটাকে ধরলো ফেসবুকে কি স্ট্যাটাস দেওয়ার জন্য 54-এ, হ্যাঁ, ওইখানে জামাত ইসলামের বক্তব্য দেখছেন? আমি তো 8 থেকে 14 পার্লামেন্টে এমপি ছিলাম। আমার তো মনে হয় যে স্বৈরাচার ডান পাশ থেকে বাম পাশে আসছে। যেভাবে বলল মৌলানা রফিকুল ইসলাম যে হচ্ছে তাকে জামিন দিতে হবে এবং মামলা প্রত্যাহার করে নিতে হবে। ভাই 54-এর একটা তদন্ত রিপোর্ট দেওয়ার একটা সময় থাকে যে 15 দিনের ভিতর দিতে হবে। এখন ওদের মেয়ে, ওনারা ঘটনা ঘটাইছে, তাই ঘটনার দায় কিন্তু ওরা স্বীকার করছে। ওই মেয়েও কিন্তু পরে জামিন পাওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে না দিক, পাবলিকলি মিডিয়াতে কিন্তু দিছে যে আমি করছি, জেনেই করি না জেনেই করি আমি করছি, ঘটনাটা সে করছে, স্বীকার করছে। কিন্তু তাহলে একটা কোর্ট তার ধারাবাহিকতা চলবে। কোর্টের সমবিচার মানে, ন্যায় বিচার মানে আপনি 54 ধারায় ধরলে পুলিশের যে কাজটা, যে 15 দিনে তদন্ত রিপোর্ট, অভিযুক্ত না হলে ফাইনাল দেওয়ার, এই সময়টা আপনি দিবেন না? এই আলটিমেটাম বেঁধে দেওয়াটা কি আপনাকে স্বৈরাচার মনে হয়নি? এখন জামাতের সবকিছু নিয়ে যদি আপনি মনে করেন যে ওটাই হচ্ছে আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের মূল মর্ম, মূল ধর্ম, মূল চেতনা, এইখানে আপত্তি আছে। তবে আমি আপনার সাথে একমত যে বাংলাদেশে মানবাধিকার কমিশন থাকতে হবে এবং বিচার ব্যবস্থা সঠিক হতে হবে। আপনি এই যে বিচার ব্যবস্থার কথা বলছেন, আপনি কি যে ডিএজি, এজি, এর ভিতরে জামাত ইসলামের লোক নাই? এর ভিতরে আওয়ামী লীগের লোক নাই? অন্তর্বর্তীকালীন সরকার যারা দিয়ে গেছে, বলেন এখানে অদক্ষ কি নাই? আইন বোঝে না, কারণ বোঝে না, নোট দিয়ে 500 টাকা 5000 টাকা বিল করার জন্য বেলেবল সেকশনে নোট দিয়ে দিচ্ছে, এফআইআর এর নাম নাই এরকমগুলোতে নোট দিয়ে দিচ্ছে। তো এইটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে মেধা কোথায় রাখলো বলেন? আপনি আমাকে বলছেন যে আমি দলীয়করণ করব। সরকার তো এখন নাই, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট। না, আমাকে তো সরাতে গেলেই তো আমাকে বলছে দলীয়করণ। ইন্টারভিউ নিচ্ছেন এখন আপনারা। আমি যখন সরাবো তখনই বলছে দলীয়করণ। আপনি তো বলছেন দলীয়করণ। জেলার আপনি কাকে নিয়োগ দিচ্ছেন? আমি যাকে নিয়োগ দিব সে স্বচ্ছতার ভিত্তিতে বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সাহায্য করছে কিনা, আমি যখন জিপিপিপি নিয়োগ দিবে আমার দল, তখন সেটা বিশ্লেষণ করবেন আপনার দল থেকে 64টা জেলায়। আর এই 1.5 বছরেরটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। আমার নিজের জেলায় আমি দেখছি পিপি সাহেব, সে হচ্ছে তার স্ত্রীকে দিয়ে এক পক্ষের মামলা করে, জুনিয়রকে দিয়ে করে আরেক ধরে, সব মানে 3টা মামলার সব কিছু তার চেম্বারই, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 1.5 বছরে ইনকাম করে নিল। মানুষের রায় নীরবে নিভৃতে কেঁদে নবাবগঞ্জের মাটি থেকে চোখের পানি পড়ছে আর এসে আহাজারি করছে। এখন আমি যদি ওটা বন্ধ করি, আপনি বলবেন এটা আপনার একটা দলের লোককে দিল। আরে দলের লোককে তো আমি কন্ট্রোল করতে পারবো, আমি নিয়ন্ত্রণ করতে পারবো, বাদ দিতে পারবো, বকা দিতে পারবো, শাসন করতে পারবো। এই জন্য দলের লোক নিয়োগ দেওয়া যায় না। আমি জামাতের লোক দেব না? কেউ তো বলছে না জামাত বিএনপির বাইরে কি ভালো কিনা সেটা দেখা। জামাত বিএনপির বাইরে কি ভালো লয়ার নাই? লয়ার ভালো কিনা সেটা হচ্ছে দেখা। জামাত বিএনপির বাইরে কি ভালো লয়ার নাই? বললাম যে লয়ার ভালো কিনা সেটা বুঝতে হবে। এখন আপনি তো নিয়োগ বানেই বুঝতেছেন দলীয়করণ, ধরে নিচ্ছেন। মানুষের লোক সমালোচনা যেটা পাবলিক পারসেপশনটা কি এবং সাধারণ লয়ারদের পারসেপশনটা কি, সেটা আপনাকে দেখতে হবে। আমি যেহেতু লয়ার, এটা তো আমি বুঝি, খুব ভালো করে বুঝি, এবং আপনার এই মিটিংয়ে বক্তৃতা আমি রাখছিলাম। হ্যাঁ, সেটা আমরাই আপনাকে দাওয়াত করেছিলাম আপনাদের ওই মিটিংয়ে, যে একই ব্যক্তির বাদী পক্ষ আসামি পক্ষ দুটি হচ্ছে আমি আসছি আপনার কাছে, সরকারি আইনজীবী, আইন কর্মকর্তা। এইটা তো একটা দেশের হইতে পারে না। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ফাইনাল রাউন্ড, সো আপনার বক্তব্য, ক্লোজিং রিমার্কস, এবং একই সঙ্গে সরকারের পারফরম্যান্স নিয়ে যদি আর কোনো বক্তব্য থাকে। আমরা তো আইন কানুন সংবিধানের মধ্যে থাকলাম। দেখেন, দিল্লি না ঢাকা, এই ন্যারেটিভ কারা তৈরি করেছে? এটা তো ফরেন পলিসির ব্যাপার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না বেইজিং, এটা হলো ফরেন পলিসি ন্যারেটিভ। আজকে যারাই কথা বলে, এই কথার দায় তো বিএনপিও এড়াতে পারে না, কারণ এই স্লোগানের প্রবক্তাদের মধ্যে তারাও একটা দল। কিন্তু এটাকে তো অথেন্টিক্যালি বলতে হবে যে ভারতের সঙ্গে যদি আমাদের কোনো গোলামি চুক্তি থেকে থাকে, এখন আপনারা সরকারে আছেন, প্রকাশ করেন মানুষের সামনে, পার্লামেন্টের সামনে প্রকাশ করেন যে বিগত সরকার ভারতের সঙ্গে এই 50টা গোলামি চুক্তি করে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এতটা গোলামি চুক্তি করে গিয়েছে, জাতির সামনে নিয়ে আসুন। তাহলে সুতরাং সেটা না এনে এই স্লোগান, এই যে জনতুষ্টিবাদী রাজনীতি যেটা অনেক জায়গায় হয়ে থাকে, এই জনতুষ্টিবাদী রাজনীতির ফানুসটা কিন্তু বেরিয়ে গিয়েছে। পারফরমেন্সের জায়গায় আমি যেটা সামনে আনতে চাই সেটা হলো আমাদের দেশের ভেঙে পড়া অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সেক্টর, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফরেন ট্রেড, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই টোটাল জায়গাটাতে যারা রোল প্লে করতে পারতো
সেখানে অনেক মেধাবী তরুণ আছে যারা গণিত অলিম্পিয়াডে ফার্স্ট হয়, ডেইলি স্টারের এই ইংলিশ কম্পিটিশনে যারা ফার্স্ট হয়, সেই তরুণদেরকে কিন্তু আপনি বাদ দিতে পারেন না, তারাও এই তরুণের অংশ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে বিশ্বে নামি দামি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেয়ে প্রতি বছরই যাচ্ছে, বুয়েট থেকে যাচ্ছে, তারা কি তরুণ নয়? নাই এদের সাথে, এরাও কিন্তু আন্দোলনে ছিল, এরা চলে গেছে, এরা জুলাই আন্দোলনে ছিল। কিন্তু আপনারা জামাত প্রভাবিত তরুণদের, বা যেহেতু এরা ডমিনেটিং ছিল, তাদের কারণে গোটা তরুণ সমাজের উপরে যে দায় দেওয়া, সেই দায় আপনি দিতে পারেন না। এখন আমি যেটা বলবো যে পারফরমেন্স কিন্তু আপনার রেজাল্ট ওরিয়েন্টেড, ছোট ছোট পারফরমেন্স, ছোট ছোট রেজাল্ট, বড় বড় ফেলিওর, বড় বড় রেজাল্ট। তাহলে এই যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, এর থেকে বাইরে এসে এই 2 মাসে অনেক এরিয়া ছিল ফরেন পলিসির ক্ষেত্রে বলেন। আপনি দেখেন পাকিস্তানের মতো একটা দেশ যে সারা বিশ্বের অনেকভাবে সমালোচিত, সে কিন্তু আজকে আমেরিকা ইরানের এই যুদ্ধের নেগোসিয়েটরের মতো জায়গায় রোল প্লে করেছে। তো আমরা ছোট দেশ হতে পারি ওয়ার্ল্ড পলিটিক্সে, কিন্তু আমাদের এরকম ফরেন পলিসি ন্যারেটিভে, ফরেন ইনভেস্টমেন্টের ন্যারেটিভে আমাদের অনেক এরিয়া ছিল, অনেক এক্সপার্ট ছিল, আমাদের গণমাধ্যমে অনেক এরিয়া আছে। সেই এরিয়াতে অনেক জায়গায় বিএনপি কিন্তু ভূমিকা রাখার সুযোগ ছিল ওই 2 মাসেই। সেই জায়গাতে আমি বলবো যে এখনো ওই উৎসাহের জায়গাটা কিন্তু আর সেইভাবে নাই। আমরা আশা করব ভবিষ্যতে তারা এই জায়গাগুলো অ্যাড্রেস করবেন, যদি করেন ভালো। কারণ আমরা কখনোই চাই না যে স্বাধীনতা বিরোধী বা ওই পশ্চাৎপদ মধ্যযুগীয় কোনো শক্তি এসে বাংলাদেশে কর্তৃত্ব করুক এবং দেশটাকে একটা জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্রে পরিণত করুক, একটা পশ্চাৎপদ সমাজে নিয়ে যাক, সেটা আমরা কেউ চাই না। আমরা একটা আধুনিক শাসনতান্ত্রিক এবং সংবিধানতান্ত্রিক একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চাই, যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গঠনমূলক বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে, এবং মন্ত্রী এমপিদের প্রভুসুলভ মনোভাব বাদ হয়ে আপনার জনগণের সেবক, অর্থাৎ তারা যে জনগণের সার্ভেন্ট, এই মেন্টালিটি তাদেরকে ধারণ করতে হবে। সেটা তাদের কথাবার্তায়, আচরণে এবং দায়িত্বশীলতার মধ্যে আমরা সেটা দেখতে চাই। সেই জায়গাটাই ছিল কিন্তু জুলাই স্পিরিট। শুধু জুলাই স্পিরিট না, 90-এর অভ্যুত্থানের স্পিরিটও এটাই ছিল, 69-এর গণ অভ্যুত্থানের স্পিরিটও এটাই ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান কিংবা এই যে জুলাই অভ্যুত্থান, কোনো অভ্যুত্থানের স্পিরিট ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতাসীন দলগুলো অ্যাবসলিউট মেজরিটি অ্যাবসলিউটলি করাপ্ট করে দেয়। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। জি, আপনি আগে আমাকে প্রশ্ন করছেন জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ তারেক রহমান জবাব চাই, মনে হচ্ছে তারেক রহমান সাহেব যুদ্ধটা বাধাই দিছে। জ্বালানি তেলের সংকট তারেক রহমান সাহেব জবাব চাই। আর এই ভাই সরকারি দল বিএনপি আর বিরোধী দল জামাত ইসলাম, তো 364টা ডিস্ট্রিক্টে কয়টা পেট্রোল পাম্প আছে? 2 দল একত্রিত হয়ে বসে তো একটা আইন করে একটা সামাজিক মানুষকে মোটিভেশনের ভিত্তিতে একটা সিস্টেম তো করতে হবে। দেখেন ওইখানে যখন পুলিশ সুপার এবং ডিসি সিদ্ধান্ত নিল যে আপনার হেলমেট এবং গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে দিব না, সাথে সাথে আমার চাঁপাইনবাবগঞ্জে জামাতের এমপি সাহেবরা যে বলল পুলিশ বেশি বাড়াবাড়ি করছে, এটা পুলিশের কাজ না। তার মানে কি, এই যে উইদাউট নাম্বার, উইদাউট হেলমেট, উইদাউট রেজিস্ট্রেশন আপনি হচ্ছে তেল যতবার খুশি ততবার নেন, এটা বৈধ। সংকট সৃষ্টি হোক, এই সরকার একটা ঝামেলার ভিতর পড়ুক, আর ওনাদের কাজ হচ্ছে সংকট সৃষ্টিতে ইন্ধন দেওয়া। তা আজকে আমি ক্ষমতায় আছি, আমার সবক সবার কাছে শুনতে হবে এবং সবার কাছে জ্ঞান নিতে হবে। সবক এবং জ্ঞান নিয়ে আমি আমার একটা চলার মসৃণ, জনগণের জন্য মসৃণ সুবিধাজনক যে প্রত্যাশিত পথটা হয়, সেই পথটা রচয়িতা হবে সরকার, এবং সরকারকে সেই পথটা রচনা করতে হবে। এখন নর্থ সাউথের যে মেধাবী ছাত্রটা মিছিলে আসছিল, শেখ হাসিনার পতনের জন্য আসছিল, সে মেধার থাকার পরও সে চাকরি পায়নি, তাকে বিদেশে পাড়ি জমাতে হয়েছে, একটা সামান্য কাজ করে তার জীবন জীবিকা চালাইতে হয়েছে। আজকে সেই ছেলেটার প্রত্যাশা এই এনসিপি বলেন তৈরি করতে পেরেছে, পূরণ করতে পেরেছে কি? জামাত ইসলাম বলে আমরাই সব করছি, বিএনপি কিছু করে নাই। ঠিক আছে, তোমরাই সব করছো, কিন্তু ওই মেধাবী তরুণ, ওই মেধাবী তরুণী যারা ডিপ্রাইভ হলো 15টা বছর, যারা ওই আওয়ামী লীগের ভিতরে সুপ্ত গুপ্ত অবস্থায় থাকেনি, তাদের প্রত্যাশা তোমরা বিরোধী দলের যে দল হিসেবে যে আছো, ওই প্রত্যাশার কথাগুলো একবারই কি চিন্তা করো? হুমকি দিয়ে রাজু ভাস্কর্যের সামনে অনশন করতেছে, অনশন নিজেরাই তৈরি করাচ্ছে, নিজেরাই ভাঙছে, লোটা কম্বল বেঁধে আবার বাড়িতে যাচ্ছে। এই যে পাতানো খেলা, এই পাতানো খেলার হাত থেকে মুক্তির পথ, দায়িত্বশীল বিরোধী দল হওয়ার পথ কিন্তু জামাত ইসলামকে বুঝতে হবে এবং বাহির করতে হবে।
সরকারের গঠনমূলক সমালোচনা যেটা, এই যে আপনি যেটা বললেন, এই যে মানবাধিকার, গুম খুম, দুর্নীতি দমন, বিচারক নিয়োগ, এই 4টা হচ্ছে মেইন স্ট্রিম। তো এগুলো নিয়ে সরকারের সাথে বসতে হবে, উভয় পক্ষের কথা বলতে হবে। শুধু প্রেস কনফারেন্স করে বললাম হলো না বাস্তবায়ন, আমরা যে কোনো মুহূর্তে পদত্যাগ করব, দেশ থেকে উৎখাত করব, এই দেশ কারো ব্যক্তির না, এই দেশ কোনো গোষ্ঠীর না, এই দেশ কোনো হচ্ছে বিশেষ দলের না, এই দেশ হচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশের ভূখণ্ড আমরা পেয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, সবুজের বুকে লাল পতাকা পেয়েছি, এবং পৃথিবীর মানচিত্রে এই দেশটির আমরা একটা সীমা রেখা এবং নাম আছে। আপনি বললেন মধ্যপ্রাচ্যে অংশগ্রহণ করতে পারতাম, পাকিস্তান যেভাবে করছে। ইরান ইরাক যুদ্ধের সময়, তৎকালীন সময়ে ইরান ইরাক যুদ্ধ না, জিয়া রহমানের জীবদ্দশায় একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে হয়েছিল, এবং সেই যুদ্ধটাতে দেখবেন উনি কিন্তু সাথে সাথে ওখানে যে নেতৃত্ব দিয়ে সেই যুদ্ধটার মীমাংসা করে উনি থামিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তো এখন জিয়াউর রহমান থেকে আজকে দেখেন কত বছর মানুষের, আপনি যে যাবেন মধ্যস্থতাকারী হিসেবে, আপনাকে তো ইরাককে মানতে হবে, আমি যে যাব আমাকে ইরাককে তো মানতে হবে গার্জেন হিসেবে। আমি একটা প্রস্তাব দিয়ে দিলাম, মানলো না কেউ, তাহলে তো আর হলো না। এখন আমরা তো সবচেয়ে সুশিক্ষিত মেধাবী, একবারে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসকে নিয়ে এসেছে। মেধাবী পররাষ্ট্রমন্ত্রী আপনারা নিয়োগ দিয়েছেন না, মেধাবী পররাষ্ট্র উপদেষ্টা ছিল, তাকে আমরা নিরাপত্তা উপদেষ্টা ছিল, ঠিক আছে, মেধাবীকে আমরা নিয়ে এসেছি। তো এখন ডক্টর আপনারা চেয়েছিলেন, ডক্টর ইউনূসের যে সরকার, একটা দল থেকে পদত্যাগ চাওয়া হয়নি, এটা একটু ভুল বললেন। একটা দল থেকে প্রেস রিলিজ দিয়ে ওরা সমালোচনা করছে আমাদের অনেকই টকশোতে, যে উনি বিদেশ থেকে এসে দুইজনের পদত্যাগ চেয়েছিলেন, বিদেশ থেকে এসে কি প্রেসক্রিপশন দিচ্ছে, কি প্রেসক্রিপশন উনি দিচ্ছে, যে সব এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। এখন এইখানেও আপনাকে বুঝতে হবে যে ১/১১ ষড়যন্ত্র বাংলাদেশের মাটি থেকে এখনো বিতাড়িত হয়নি। একটা শক্তির কাছ থেকে বেরোতে যে আর একটা শক্তির খপ্পরে আমরা কিন্তু পড়বো না, যেটা ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তান থেকে বেরোয় আসছি, কিন্তু ভারতের আধিপত্যবাদের যন্ত্রণার এবং করাল থাবায় কিন্তু আমরা রীতিমতো এখন পর্যন্ত অতিষ্ঠ। তো এইখানে ধৈর্য ধারণ আমাদের সবাইকে করতে হবে, এবং ওয়েট অ্যান্ড সি দেখতে হবে যে ২ মাস ৪ মাস ৬ মাসে কোন কাজের সমাধান কিভাবে হচ্ছে। আর জ্বালানি তেল এইটা বাংলাদেশে উৎপাদনও হচ্ছে না, আনতে হচ্ছে আমাকে বিদেশ থেকে। তারপরও আমরা যতটুকু, বিশেষ করে মোটরসাইকেল আলারা খুবই বিরক্ত করছে। আমার চাঁপাইনবাবগঞ্জে ভাই এক মোটরসাইকেল 5 বার করে তেল নিচ্ছে, চর এলাকায় যে 500 টাকা লিটার বিক্রি করতেছে। আর অসাধু কিছু ব্যবসায়ী তো আছেই, মনে হচ্ছে ব্যাংকের লোন টোন তাদের যা আছে সব এবারই ব্যবসা করে তাদের শোধ করে দিতে হবে, এরকম প্রবণতা। আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা জেলায় গত বছর তার ডিজেল পেট্রোল অকটেন আসছে, এইবার তার চেয়ে বেশি আসছে এই সিজনে, অথচ সমস্যার সমাধানেরও ব্যাপক আকার ধারণ করছে। এই যে নাই হতাশা, পেঁয়াজ দাম বেড়ে গেছে, অথচ পেঁয়াজকে আপনি দেখছেন যে কুষ্টিয়ার গোডাউন আর চট্টগ্রাম গোডাউন থেকে শত শত টন পেঁয়াজ পচা অবস্থায় বের হয়েছে, অথচ মানুষের কাছে উদ্ধার হয়েছে, হ্যাঁ কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে। এই যে মানুষের এই কুমনোবৃত্তিগুলো সরকারের প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে কিন্তু তাদেরকে এই কুমনোবৃত্তিগুলো দমন করা খুব ডিফিকাল্ট। এটা মানুষের চেতনা আনতে হবে, দেশপ্রেম আনতে হবে, অন্যের সমস্যাটাকে বুঝতে হবে। আমি আজকে একদিন খেলাম 3 দিনের খাবার, আর একজন আধাবেলা খেতে পারবে না, এটা এক দেশে তো হতে পারে না। আমি আধাবেলা খাই, ও একবেলা খাস, এই ভাবনা ধারণা যখন আমাদের ভিতরে আসবে, দেখবেন সকল সমস্যার সমাধান এবং নিষ্পত্তি খুব হবে। তবে দেশকে নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এই ওয়াকআউট পার্টির দল জামাত ইসলাম। এইটা মানুষকে ধৈর্য এবং সচেতনতার সাথে বিচার বিশ্লেষণ করে সুস্থ বুদ্ধির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং অ্যাডভোকেট সৈয়দ আশরাফ শফিক পাপড়ি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার 2 অতিথি যুক্তিতর্ক বক্তব্য পাল্টা বক্তব্য দিয়েছেন, এগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আসলে আরও কিছুদিন, অন্তত 3-4 মাস অপেক্ষা করতে হবে যে আসলে কার অবস্থানটা সঠিক। তবে একটা বিষয়ে ওনারা দুজনই একমত, সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কারো অপরাধকে বৈধতা দেবার কোনো সুযোগ নেই বাংলাদেশে, সেটা হওয়া উচিত নয়। আমরা এই বিষয়ে যেন সবাই দৃঢ় থাকেন এবং সরকারও দৃঢ় থাকেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।